ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে অবজ্ঞা করুক, তোমাকে আঘাত করুক, তাতে তোমার কিছুই যাবে আসবে না। শুধু একটা কথা মনে রাখবে, ওরা যেন তোমাকে থামাতে না পারে, কারণ তুমি থেমে গেলে মানেই হেরে গেলে। আর হেরে যাওয়ার জন্য এ পৃথিবীতে তোমার জন্ম হয়নি। তুমি জিতবে, তুমি জিতবে, তুমি অবশ্যই জিতবে। হ্যাঁ বন্ধুরা, হেরে যাওয়া মানেই মরণ, আর জেতার নামই অনাবিল আনন্দ, উচ্ছ্বাস, তোমার জীবনের সব কিছু পাওয়া। তাহলে চলো বন্ধুরা, রিসেন্টলি গত 18/9/2022 রবিবার ঘটে যাওয়া বীরভূম ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2022-এর এক্সপেক্টেড কাট আপ এবং কিছু কালেক্টেড প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা, তোমরা গত 18/9/2022 তারিখে তোমরা দেখেছো যে বীরভূম ডিস্ট্রিক্ট কোর্টের দুটো পদের জন্য পরীক্ষা নিয়েছে, একটা বেঙ্গলি ট্রান্সলেটর আর অপরটি হলো এলডিসি। অপরটি কি? এলডিসি, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তার এক্সপেক্টেড কাট আপ তোমাদেরকে আমি বলবো। তার আগে আমি কিছু প্রশ্ন যেগুলি বিভিন্ন সোর্স থেকে আমি কালেক্ট করেছি সেগুলো নিয়ে তোমাদের সামনে আমি একটু আলোচনা রাখব। প্রথমে এসেছে ফুল ফর্ম অফ ন্যাটো। কি এসেছে? ন্যাটোর ফুল ফর্ম, NATO, ন্যাটো। কি এসেছে? ন্যাটোর ফুল ফর্ম। তাহলে ন্যাটোর ফুল ফর্ম তোমরা জানোই, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরে নেক্সট যে কোশ্চেনটি আমার কাছে এসেছে সেটি হলো সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ কি? এটা মোস্ট কমন প্রশ্ন, কারণ যারা কখনো না কখনো যদি জিওগ্রাফি পড়ে থাকো তাহলে ভূমিকম্পের পার্টটি তোমরা অবশ্যই পড়ে থাকবে। আর এই সিসমোগ্রাফ হলো ভূমিকম্প মাপক যন্ত্র, ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র। বোঝা গেল? তাহলে ভূমিকম্প মাপক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। আশা করি তোমরা এই কোশ্চেনটির উত্তর সকলেই করতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে ইংরেজি থেকে। সেটা কি? ক্রোকোডাইল টিয়ার। ক্রোকোডাইল টিয়ার। আমরা জানি ক্রোকোডাইল কথার অর্থ হচ্ছে কুমির, আর টিয়ার কথার অর্থ হচ্ছে চোখের জল পড়া বা কান্না করা। তাহলে কি? ক্রোকোডাইল টিয়ার কথার আক্ষরিক অর্থ হচ্ছে কুমিরের কান্না। তাহলে এখানে কুমির কখন কাঁদে? কুমিরকে কি কখনো কাঁদতে দেখেছে কেউ? তুমি দেখেছো? তোমরা দেখেছো? না, আমি দেখেছি, আমরা কেউই দেখিনি। তাহলে এখানে একটা কি করা? এখানে একটা ভান করে কান্না করা, বা যাকে আমরা বাংলা ভাষায় বলি মায়া কান্না করা। কি? মায়া কান্না করা। তাহলে এখানে এর আক্ষরিক অর্থ হবে হাইপোক্রিটিক্যাল সিম্প্যাথি। কি? হাইপোক্রিটিক্যাল সিম্প্যাথি। হাইপোক্রিটিক্যাল সিম্প্যাথি অর্থাৎ মায়া কান্না। মায়া কান্না। যখন কারো কাছ থেকে কোনো কিছু আদায় করার থাকে তখন কি অনেকে দেখা যায় যে ছলের আশ্রয় নেয়। সেই ছলটা কি? এই ক্রোকোডাইল টিয়ারের মতো হতে পারে। অর্থাৎ দেখা গেল যে
তার কোনো সমস্যাই নাই, যে সমস্যা সে বোঝাতে চাইছে সেই সমস্যাটা আসলে তার আসল সমস্যা নয়, কিন্তু অনেকের কাছে গিয়ে কি মায়া কান্না করে তার কাছ থেকে কিছু হাসিল করা। তাহলে এখানে ক্রোকোডাইল টিয়ার কথার অর্থ হচ্ছে হাইপোক্রিটিক্যাল সিম্প্যাথি, অর্থাৎ মায়া কান্না। তাহলে বন্ধুরা চলো নেক্সট ইংরেজি থেকে আরেকটা কোশ্চেন আছে, সেটা কোথা থেকে দিয়েছে? ফ্রেজাল ভার্ব থেকে। ফ্রেজাল ভার্ব থেকে এই কোশ্চেনটি দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কল ফর। কল ফর, কল ফর। এখানে আক্ষরিক অর্থ কি? কল মানে ডাকা, আর ফর মানে জন্য, কিন্তু আক্ষরিক অর্থ দিয়ে তো আর ফ্রেজাল ভার্ব হয় না। তাহলে এই কল ফর কথার অর্থ হচ্ছে কি? ডিমান্ড। কি? ডিমান্ড। ডিমান্ড। কল ফর কথার অর্থ হচ্ছে ডিমান্ড, মানে দাবি করা। ডিমান্ড বা দাবি করা। নেক্সট রয়েছে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে কি? ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি এটা বর্তমান বিশ্বের একটি অত্যন্ত পপুলার ওয়ার্ড বা শব্দ। ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সিটা হলো হচ্ছে ডিজিটাল কারেন্সি। কি কারেন্সি? ডিজিটাল। আমরা যেমন নগদে লেনদেন করি, ঠিক তার উল্টোটা। আমরা যেমন ফোন পেতে আমরা ডিজিটাল লেনদেন করি, কিন্তু এটি সেগুলিরও ঊর্ধ্বে, অর্থাৎ এর সমস্ত রেকর্ড থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু এখানে কোনো ফাঁকি দেওয়ার জায়গা থাকবে না। অর্থাৎ এখানে তোমরা এক কথায় ডিজিটাল কারেন্সি বলতে পারো। ডিজিটাল কারেন্সি। ডিজিটাল কারেন্সি। তাহলে ক্রিপ্টোকারেন্সি কথার অর্থ হচ্ছে ডিজিটাল কারেন্সি। তারপরে রয়েছে কি? তারপর আরো একটি ইংরেজি কোশ্চেন রয়েছে, ডিজায়ারের সিনোনিম কি? ডিজায়ারের সিনোনিম। ডিজায়ার। ডিজায়ারের সিনোনিম, অর্থাৎ ডিজায়ারের সিনোনিম কথার অর্থ হচ্ছে সমার্থক শব্দ। ডিজায়ারের সমার্থক শব্দটা কি? আমরা জানি ডিজায়ার মানে ইচ্ছা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা। ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এখানে আমরা অ্যাম্বিশন বলতে পারি। অ্যাম্বিশন বা অ্যাসপিরেশন। অ্যাম্বিশন বা অ্যাসপিরেশন। অ্যাম্বিশন বা অ্যাসপিরেশন বলতে পারি ডিজায়ারের সমার্থক শব্দ বা সিনোনিম। তারপরে নেক্সট বাংলা থেকে রয়েছে, বাংলা থেকে একটা কোশ্চেন রয়েছে কি? হর্ষ। হর্ষ। হর্ষ কথার সিনোনিম কি? এখানে হর্ষ কথার সিনোনিম হচ্ছে আনন্দ। আনন্দ। কিন্তু যেটা চেয়েছে, হর্ষ কথার বিপরীত শব্দ চেয়েছে। এক্সামে যে কোশ্চেনটি দিয়েছিল সেটা হচ্ছে হর্ষ কথার বিপরীত শব্দ চেয়েছে। কি? হর্ষ কথার অর্থ যদি আনন্দ হয়, তাহলে বিপরীত শব্দ কি হবে? নিরানন্দ হবে বা বিষাদ হবে। এখানে হর্ষ কথার বিপরীত শব্দ হচ্ছে বিষাদ। বিষাদ। তাহলে বন্ধুরা এটা খুবই সহজ ছিল, নিশ্চয়ই তোমরা পেরেছো। তারপরে নেক্সট সমাজ থেকে একটা কোশ্চেন ছিল। সমাজ থেকে কি? সমাজ থেকে সমাজ থেকে যে শব্দটা সমাস করতে বলেছিল সেটা হচ্ছে মধুমাখা।
কি মধু মাখা, মধু মাখা। এই সমাসটার যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? মধু দ্বারা মাখা, মধু দ্বারা দ্বারা মাখা, মধু মাখা। তাহলে কি সমাস হবে? এখানে যেহেতু দ্বারা আছে তাই এখানে কি হবে? দ্বারা দিয়া কর্তৃ থাকলে কি হবে? করণ তৎপুরুষ সমাস। করণ তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস। তারপর নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? কি ভারতের শেষ ভাইসরয়, শেষ ভাইসরয়। এটা তো খুবই সহজ কোশ্চেন ছিল। কি ভারতের শেষ ভাইসরয় কি কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন। কি ছিল? লর্ড মাউন্ট ব্যাটেন। তারপরে কি ছিল? যে কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? জ্ঞানপীঠ পুরস্কার পান। এখানে একটা জিনিস জেনে রাখো বন্ধুরা, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। আর এই জ্ঞানপীঠ পুরস্কারটি দেওয়া চালু হয় কবে থেকে? 1961 সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া চালু হয়। আর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু 1961 সালে নয়, 1965 সালে দেওয়া হয়। আর কে পেয়েছিলেন? এখানে পেয়েছিলেন মালয়ালম সাহিত্যিক জি শঙ্কর কুরুপ। কে পেয়েছিলেন? জি শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ। তিনি মালয়ালম সাহিত্যিক। ঠিক আছে, বোঝা গেল বন্ধুরা? এখানে তাহলে তোমরা এটা মনে রাখবে যে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া কবে থেকে চালু হয়? 1961 সাল থেকে চালু হয়। আর 1965 সালে জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। তারপরে দেখো বন্ধুরা, একটা স্পেলিং ছিল। কি স্পেলিংটা? কি ইনজেকশন। কি ছিল? ইনজেকশন। INJECTION, ইনজেকশন। এছাড়া আরো একটি ছিল, সেটা হচ্ছে কি হ্যারাসমেন্ট। কি ছিল? হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট বানানটা কি? HARASSMENT, HARASSMENT, হ্যারাসমেন্ট। এই দুটো স্পেলিং ছিল। তারপরে নেক্সট কি ছিল? মিলখা সিং কিসের সঙ্গে যুক্ত? তোমরা জানো মিলখা সিং, মিলখা সিং, মিলখা সিং তিনি একজন ক্রীড়াবিদ। তাহলে কি তিনি একজন ক্রীড়াবিদ। ক্রীড়াবিদ, তিনি একজন কি ক্রীড়াবিদ অর্থাৎ খেলোয়াড়। এবার দেখো একটা অ্যান্টোনিম এসেছে। কি? কন্টিনিউ। কন্টিনিউয়ের অ্যান্টোনিম কন্টিনিউ। এর কি করতে হবে? অ্যান্টোনিম। অ্যান্টোনিম
কথার অর্থ কি? বিপরীত শব্দ। আর কন্টিনিউ কথার অর্থ হচ্ছে অবিরাম, যেটা হয়ে চলেছে, অবিরাম। তাহলে এর বিপরীত শব্দ কি হতে পারে? হতে পারে স্টপ হতে পারে, স্টপ হতে পারে, ডিসকন্টিনিউ হতে পারে, ডিসকন্টিনিউ হতে পারে, আর কি কি হতে পারে? অ্যাবান্ডন হতে পারে, অ্যাবান্ডন হতে পারে, আর কি হতে পারে? এন্ড হতে পারে। তাহলে এগুলি কি হতে পারে? এগুলি হতে পারে তোমার কন্টিনিউয়ের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম। এছাড়া একটা বাংলা সমার্থক শব্দ হচ্ছে মৌমাছি। সমার্থক শব্দ মানে সমার্থক শব্দ কি এসেছে? এসেছে মৌমাছি। কি এসেছে? মৌমাছি। মৌমাছি, মৌমাছির সমার্থক শব্দ। এখানে মৌমাছির সমার্থক শব্দ হবে পলি। পলি কথার অর্থ হচ্ছে মৌমাছি। এছাড়া আরো দুটো জিনিস এখানে এসেছে, কি? ধন্যাত্মক অব্যয় আর সংযোজক অব্যয় এসেছে। সেগুলি সম্পর্কে তোমাদেরকে আমার আরো একটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে এক্সাম হেল্পলাইন। ওই চ্যানেলটা তোমরা ফলো করবে। সেখানে কিন্তু তোমরা বাংলা, অঙ্ক এবং জিকের অন্যান্য যে কোশ্চেনগুলো রয়েছে সেটা ওখানে কন্টিনিউ ভিডিও দিয়ে আলোচনা করা হবে। তোমরা চ্যানেলটা মনে রাখো, কি? এক্সাম হেল্পলাইন। এটা আমার নতুন চ্যানেল, এটা আমি শুরু করতে চলেছি। এখানে তোমরা কি কি পাবে? এখানে তোমরা পাবে প্রাইমারি টেট সিলেবাস ওয়াইজ স্টাডি, এসএসসির পিটি, এটাও সিলেবাস ওয়াইজ। এছাড়া কোর্টের বিভিন্ন এক্সাম, কোর্টের বিভিন্ন এক্সাম রিলেটেড ভিডিও, ঠিক আছে? এগুলি সব পাবে তোমরা। তাহলে ওই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের উপকারে লাগবে। তাহলে আরো কি বললাম? আরো দুটো কোশ্চেন এসে ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয়টা কি? ধনাত্মক অব্যয় খুবই সোজা জিনিস, তোমাদেরকে আমি বিস্তারিত আমার চ্যানেলে পড়িয়ে জানাবো। এখন তোমাদের একটা ধারণা দিচ্ছি। ধনাত্মক শব্দ হলো একই শব্দের পুনরাবৃত্তি। একই শব্দের পুনরাবৃত্তি সেটা কি? যেমন এই ধনাত্মক শব্দ হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে একটার মধ্যে রিয়ালিটি থাকবে, আসল রূপ থাকবে, আর আরেকটা কি থাকবে? আরেকটার মধ্যে কি বাস্তবতা থাকবে না, সেটা তো শুধু অনুভবের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেমন হচ্ছে কড়কড় করে বাজ পড়লো, কড়কড় করে বাজ পড়লো, কড়কড় করে বাজ পড়লো। ঠিক আছে? তাহলে এখানে এই যে কড়কড়, কড়কড়, এটার মধ্যে বাস্তবতা আছে, কারণ বাজটা পড়ে, এটা আমরা সকলেই জানি। তাহলে এটা কি? এই যে কড়কড়, এই কড়কড় শব্দটি হচ্ছে কি? কড়কড় শব্দটি হচ্ছে ধনাত্মক অব্যয়। ধনাত্মক শব্দ ধনাত্মক অব্যয় বলা যায়। আচ্ছা, সেরকম কি? ঘটনাটি শুনে হাড় হিম হয়ে গেল। ঘটনাটি শুনে গা ছমছম করে উঠল। ঘটনাটি শুনে কি? গা ছমছম করে উঠল। এই যে ছমছম, ছমছম, এই যে ছমছম, এই ছমছম শব্দটিও কি? ধনাত্মক শব্দ। আর একটা এসেছে কি? সংযোজক অব্যয়। কি এসেছে? সংযোজক অব্যয়।
যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, আমরা কনজাংশন বলি। সংযোগযোগ অব্যয় কি, যখন দুটো বাক্য বা দুটো শব্দের মধ্যে একটা সংযোজক একটা শব্দ বসে যখন বাক্যটি দুটো বাক্য বা দুটো শব্দকে কি করে, যুক্ত করে এবং একটি অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে কি সংযোজক অব্যয়। আর সেগুলি কি, যেমন হচ্ছে বাংলায় এবং, কিন্তু, ও, অথবা, এগুলি হচ্ছে সংযোজক অব্যয়। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোশ্চেনগুলি কি ধরনের এসেছে। এগুলি আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে করেছি। এরপরে একদিন আমি অঙ্কের যে কোশ্চেনগুলি এসেছে, যে ধরনের কোশ্চেনগুলি এসেছে, সেগুলি নিয়ে আমি আমার আরেকটা চ্যানেল এক্সাম হেল্পলাইনে আলোচনা করব। যেহেতু এটা ইংরেজির চ্যানেল, এখানে আমি আদার্স সাবজেক্টগুলি আলোচনা করতে চাইছি না, আমি এখানে শুধু ইংরেজির বিষয়টি আলোচনা করব। যদি তোমরা WBSSC পিটি, টেট, প্রাইমারি টেট, আপার টেট, এছাড়া কোর্ট, পঞ্চায়েত এবং আদার্স এক্সামের ইংরেজিটি তোমরা যদি করতে চাও, তোমরা যদি ইংরেজি প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবে, তাহলে তোমরা টাইম টু টাইম নোটিফিকেশন পাবে এবং তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। এইবার আমি আসল বিষয়ে আসি। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই যে 18 তারিখে 18/9/2022 সানডেতে যে এক্সাম হয়ে গেছে, অর্থাৎ বেঙ্গলি ট্রান্সলেটর এবং এলডিসি এর এক্সপেক্টেড কাট অফ, একান্তই আমার নিজস্ব মতামত। আমার সঙ্গে কারো কোনো এই বিষয়ে কোনো সম্পর্ক নাই বা কারোর সঙ্গে মতামত আমার নাও মিলতে পারে। সম্পূর্ণই আমি এই কোশ্চেনগুলি অ্যানালাইসিস করে আমি যেটুকু বুঝেছি তাতে আমি আমার নিজস্ব মতের উপর একটি কাট অফ বানিয়েছি, সেটা তোমাদের সামনে আমি এবার তুলে ধরছি। আমরা জানি বেঙ্গলি ট্রান্সলেটর, এখানে আমরা জানি টোটাল কটা কোর্স ছিল, 3টে কোর্স ছিল। তার মধ্যে কি ছিল, এখানে তার মধ্যে ছিল ইউআর আনরিজার্ভ ছিল 1টি, এসসি ছিল 1টি এবং আনরিজার্ভ ইসি ছিল 1টি, অর্থাৎ 3টে ছিল। এবার এখানে এর কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা পেয়েছি, সেখানে কাট অফ যেতে পারে ইউআর আনরিজার্ভের ক্ষেত্রে 65 থেকে 70। যারা আনরিজার্ভ ক্যাটাগরি তারা যদি 65 থেকে 70-এর মধ্যে নম্বর পাও, তারা অবশ্যই পার্ট 2 এর জন্য প্রিপারেশন নিও, তোমরা বসে থেকো না। 2 নম্বর আছে এসসি, এসসির জন্য 60 থেকে 65 এর মধ্যে থাকলে তোমরা প্রিপারেশন নিতে শুরু করবে। আর 3 নম্বর কি রয়েছে, আনরিজার্ভ ইসি। তোমরা মোটামুটি 40 থেকে 45, 40 থেকে 45-এর মধ্যে যদি তোমরা নম্বর পেয়ে থাকো, মনে হয় যে তোমরা 40 থেকে 45-এর মধ্যে নম্বর পাবে, তাহলে তোমরা অবশ্যই বসে না থেকে পার্ট 2 এর জন্য প্রিপারেশন নিতে শুরু করো। নেক্সট রয়েছে এলডিসি। নেক্সট কি রয়েছে, এলডিসি। এলডিসি কি রয়েছে, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে টোটাল ভ্যাকান্সি কত ছিল, 28টি ছিল। তার মধ্যে কি, তার মধ্যে ইউআর অর্থাৎ আনরিজার্ভ কত ছিল, তার মধ্যে
আনরিজার্ভ ছিল 5টি, আচ্ছা এসসি ছিল 4টি, এসসি কটি, এসসি হচ্ছে 4টি, এছাড়া ওবিসি বি, সরি ওবিসি এ, ওবিসি এ 1টি এবং আদার্স ছিল, বাকি যেগুলো পড়ে থাকে 5 আর 4 হচ্ছে 9, 10, তাহলে 10টা বাদ গেলে কত থাকে 18টা বাকিদের আদার্স যে সমস্ত ক্যাটাগরি আছে, হ্যাঁ ইসি তাদের গ্রুপ ডি থেকে গ্রুপ সি এ প্রমোশনের জন্য, হ্যাঁ কিছু ভ্যাকান্সি ছিল, এই জাতীয় আর কি। তাহলে চলো এবার আমি কাট অফটা বলে দিই। এলডিসির জন্য কিউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তোমরা 65 থেকে 70 ধরে রাখো, এখানেও 65 থেকে 70 পেলে তোমরা অবশ্যই আমার মনে হয় ডাক পাবে পার্ট 2 এর জন্য, তোমরা প্রিপারেশন নিতে শুরু করো। এরপরে আছে ওবিসি এ, ওবিসি এ 62 থেকে 68, এছাড়া এসসি, এসসিতে 55 থেকে 60 এবং আদার্স যারা রয়েছে ইসি এবং আদার্স ক্যাটাগরি তারা মোটামুটি 40 থেকে 45 পেলেই তোমরা প্রিপারেশন নিতে শুরু করতে পারো। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমি ইংরেজিতে বিভিন্ন এক্সামের জন্য বিশেষ করে এসএসসি, পিটি, প্রাইমারি টেট, আপার টেট, কোর্ট এবং পঞ্চায়েতের জন্য আমার এই চ্যানেলে অর্থাৎ দ্য ওয়ে টু সাকসেস ইন ইংলিশ এই চ্যানেলে আমি ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আলোচনা করব। আর আমার আরেকটা চ্যানেল এক্সাম হেল্পলাইন, সেখানে আমি কম্পিটিটিভ এক্সামের আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা সকলেই আমার এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, কারণ আমি এই জাতীয় ভিডিও যখনই আপলোড করব তোমরা তখনই পেয়ে যাবে। আর আমি আরও একবার তোমাদেরকে বলছি, আশা ছাড়বে না, কেননা আশাই আমাদেরকে সফলতার পথ এনে দিতে পারে। আর আশার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা পরিশ্রম অর্থাৎ হার্ডওয়ার্ক করে যাবে। তোমাদের আগামী দিনের শুভকামনা করে আমি আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।